আমার তখন 12 বছর বয়স। বাবার চাকরির সুবাদে পুরো পরিবার মিলে আমরা তখন সিলেটে থাকতাম, একটা সরকারি বাসায়। বাড়ির চারপাশটা ছিল বেশ খোলামেলা আর সবুজে ঘেরা। প্রথম একটা বছর বেশ চমৎকারভাবেই এই বাড়িতে আমাদের সময়টা কেটে যায়। কিন্তু এই বাড়িতে থাকার 1 বছরের মাথায় হঠাৎ করে বাড়ির ভেতরে অদ্ভুত কিছু বিষয় আমরা লক্ষ্য করতে থাকি। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি খেয়াল করলাম যে আমার ঘরের ভেতর বেশ উৎকট একটা গন্ধ। কিন্তু এমন বাজে একটা গন্ধ ঘরের ভেতর কোনোভাবেই আসা সম্ভব না। আমি যখন এই বিষয়টা আমার মাকে বলি, তিনি আমাদের বাড়ির বুয়াকে দিয়ে পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করান। তখন বাজে গন্ধটা থেকে আপাতত পরিত্রাণ পেলেও কয়েকদিন পর ওই গন্ধটা আবারও আমার ঘরের ভেতর পাওয়া যায়। প্রথম দিকে যদিও এই গন্ধটা শুধু আমার ঘরেই পাওয়া যেত, কিন্তু আস্তে আস্তে বাড়ির অন্যান্য ঘর থেকেও সকাল হলেই নাকে আসতো ওই একই গন্ধ। এমনকি ডাইনিং আর কিচেনও বাদ পড়তো না এই গন্ধের উপদ্রব থেকে। আমার মা তখন আবারও ব্যস্ত হয়ে পড়তেন যে ঘর থেকে গন্ধ আসছে ওই ঘরের প্রত্যেকটা অংশ আগাগোড়া পরিষ্কার করাতে। শুরুতে আমরা ধারণা করেছিলাম হয়তো গন্ধটা বাড়ির বাইরে থেকে আসছে, অথবা রাতের বেলা আশেপাশের পাহাড়ি এলাকা থেকে হয়তো কোনো ইঁদুর বিড়াল মাঝে মধ্যে বাড়ির ভেতর ঢুকে যেত, যে কারণে এমন গন্ধ তৈরি হতো। কিন্তু এর পেছনের আসল কারণ আমরা কেউই বের করতে পারি না। একটা পর্যায়ে বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে আমরা সবাই মেনে নেই যে যতদিন এই বাড়িতে আছি এই গন্ধের সাথে কোনোভাবে মানিয়েই আমাদের এখানে থাকতে হবে। আর এসবের মধ্যেই দ্বিতীয় আরেকটা ব্যাপার আমরা খেয়াল করতে লাগলাম। আর এই দ্বিতীয় ব্যাপারটা হলো, প্রায়ই আমাদের ফ্রিজ আর রান্নাঘর থেকে খাবার চুরি হয়ে যেত। শুরুতে চুরি হয়ে যাওয়া খাবারের পরিমাণ ছিল বেশ অল্প। যেমন হঠাৎ দেখা যেত যে কেউ একজন হয়তো ফ্রিজে রাখা একটা স্যান্ডউইচের টুকরো খেয়ে রেখেছে, কিংবা দেখা যেত যে সকালের নাশতায় 10টা রুটি বানালে 2টা রুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরুতে আমার বাবা মার সন্দেহ হয় বাড়ির কর্মচারীদের কেউই হয়তো খাবারগুলো খেয়েছে, কিন্তু চুরি হওয়া খাবারের পরিমাণ কম হওয়ায় এই বিষয়টা নিয়ে খুব একটা তারা মাথা ঘামায়নি। কিন্তু আমার বাবা মা দুজনই বেশ চিন্তায় পড়ে গেলেন যখন চুরি হয়ে যাওয়া খাবারের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লাগলো। তখন প্রায়ই এমনটা দেখা যেত যে আমাদের কিচেন আর ফ্রিজ থেকে রান্না করা মাছ মাংস প্রায় উধাও হয়ে যেত। একদিন সকালে তো ঘুম থেকে উঠে দেখা গেল একটা আস্ত 1 পাউন্ড কেকের প্রায় অর্ধেকটাই হাওয়া হয়ে গেছে ফ্রিজ থেকে। আমার বাবা মা তখন সিদ্ধান্ত নেন যে বাড়ির কর্মচারীদের এই ব্যাপারে বেশ কড়া করে প্রশ্ন করবেন। কিন্তু খাবার চুরির কাজগুলো যে এই বাড়ির কর্মচারীরাই করেছে এই ব্যাপারে আমার বাবা মা কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না। আমাদের বাড়িতে তখন 3 জন কর্মচারী ছিল, একজন পুরুষ দারোয়ান আর বাকি 2 জন মহিলা, যারা বাড়ির ভেতরের সাফসাফাই আর রান্নাবান্নার কাজ করত। আর এরা 3 জনই ছিল বেশ বিশ্বস্ত। তাছাড়া বাড়ির ভেতরে এমন উদ্ভট সব ঘটনা শুরু হওয়ার আগে যে একটা বছর আমরা এখানে ছিলাম, ওই একটা বছর কোনো প্রকার ত্রুটি আমরা এই 3 জনের মধ্যে খুঁজে পাইনি। আমার বাবা মার সাথে ওদের সম্পর্ক ছিল বেশ ভালো, আর বয়সে ছোট হওয়ায় আমাকেও ওরা সবাই খুব স্নেহ করত। তাই হঠাৎ করে খাবার চুরির মতো এমন তুচ্ছ একটা কাজ এদের কেউ শুরু করবে এমনটা বিশ্বাস করাও আমাদের কাছে অসম্ভব মনে হলো। তাই এই ব্যাপারটাতেও হুট করে আমরা কোনো সমাধান খুঁজে পেলাম না। আর এভাবেই বাড়ির ভেতরে এসব সমস্যা মেনে নিয়েই আমরা 2টা মাস কাটিয়ে দিলাম। কিন্তু একদিন রাতে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যা মনে পড়লে আজও আমার রক্ত হিম হয়ে আসে। ক্লাস 7-এ থাকতে আমি তখন মাত্র আমার প্রথম কম্পিউটারটা কিনেছি, আর তাই রুমের দরজা লক করে রাত জেগে গেম খেলার নতুন অভ্যাসটা আমার মধ্যে বেশ শক্তভাবে চেপে বসে। একদিন রাত প্রায় 1:30টার দিকে এমন গেম খেলার মধ্যেই হঠাৎ করে একটা শব্দ আমার কানে আসা শুরু করলো। শব্দটা আসছে আমার ঘরের দরজা থেকে। কম্পিউটারের মনিটর থেকে চোখ সরিয়ে আমি সরাসরি তাকালাম দরজার দিকে। আমি পরিষ্কার বুঝতে পারছি কেউ একজন নব ঘুরিয়ে আমার রুমের দরজা খোলার চেষ্টা করছে।
কিন্তু দরজা না খোলায় উন্মাদের মতো দরজা ধরে কিছুক্ষণ ঝাঁকুনি শুরু করে। সেই মুহূর্তে আমার আতঙ্কভরা মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তা হলো, এত রাতে আমার ঘরে এভাবে কে ঢোকার চেষ্টা করবে? আমার বাবা মা দুজনই রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তাই এত রাতে তাদের জেগে থাকার কোনো কারণ নেই। তাছাড়া তারা জানেন যে রাতে আমার রুমের দরজা বন্ধ থাকে। তারা এও জানেন যে রাতের বেলা যদি আমি জেগে থাকি, দরজায় নক করলেই আমি দরজা খুলে দেব। তাই এভাবে দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা আমার বাবা মা করবেন না, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। আর আমাদের বাড়ির কর্মচারীদের মধ্যে কেবলমাত্র দারোয়ানই বাড়ির বাইরে বসে রাতের বেলা ডিউটি করে, আর বাকি 2 জন চলে যায় নিজ নিজ বাসায়। তাই এই বাড়িতে রাতের বেলা এভাবে ঘোরাঘুরি করার মতো এই মুহূর্তে কেউই নেই। তাহলে আমার দরজার বাইরে এখন কে দাঁড়িয়ে আছে? আমি কয়েক মুহূর্ত নিষ্পলক দরজার দিকে তাকিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দরজার ঝাঁকুনির শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। সবকিছু যেন আবার ফিরে গেল স্বাভাবিক অবস্থায়। কিন্তু ব্যাপারটা আমি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। তাছাড়া আমার রুমের বাইরে তখন পুরো বাড়ি অন্ধকার, তাই রুম থেকে বেরিয়ে নিজে বিষয়টা বোঝার চেষ্টা করব এমন সাহসও আমার নেই। ওই রকম একটা অভিজ্ঞতার পর সেই রাতে আমি কিছুতেই আর ঘুমাতে পারছিলাম না। একটার পর একটা গায়ে কাটা দেয়া সব চিন্তা আমার মাথায় আসছে। তারপরেও ভোরের দিকে কোনো এক সময় ঘুমে আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসে। পরের দিন সকালে আমি যখন মাকে আমার রাতের অভিজ্ঞতা সম্পর্কে বলি, মা আমাকে বেশ কঠোরভাবে বলেন বেশি রাত জেগে গেম না খেলে সময় মতো ঘুমাতে। আমার মায়ের ধারণা ঠিকমতো না ঘুমানোর কারণেই এসব আবোল তাবোল আমি দেখা শুরু করেছি। সকাল সকাল মায়ের বকা খেয়েই আমার দিনটা শুরু করতে হলো। আমার অন্য সব দিনের মতোই ওই দিনটাও একইভাবে কেটে গেল। সকালে স্কুল, বিকেলে বন্ধুদের সাথে ক্রিকেট, আর সন্ধ্যায় পড়তে বসা। কিন্তু আগের রাতের ওই সাংঘাতিক অভিজ্ঞতা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না। সন্ধ্যায় পড়া শেষ করে আমি বেশ ক্লান্ত অনুভব করি, তাই গেম খেলে সময় নষ্ট না করে ওই দিন রাতে আমি আগেভাগে শুরু করি। কিন্তু রাত 3টার দিকে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমার নাকে উৎকট সেই গন্ধ আবার আসা শুরু করল। কিন্তু অন্য আরেকটা বিষয় আমাকে একেবারেই বিস্মিত করে ফেলল, যখন আমার কানে এলো একজন মানুষের নিঃশ্বাস নেয়ার শব্দ। আরেকটু ভালোভাবে যখন কান পেতে শোনার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে নিঃশ্বাসের এই শব্দ আসছে ঠিক আমার খাটের নিচ থেকে। তখনও আমার চোখের ঘুম পুরোপুরি কাটেনি, তাই কিছুটা আনমনেই আমি উকি দিয়ে দেখার চেষ্টা করলাম খাটের নিচটা। ডিম লাইটের আলোতে পুরোপুরি বোঝা না গেলেও আমি বেশ নিশ্চিতভাবে দেখলাম যে প্রায় 6 ফুট উচ্চতার বেশ চিকন একজন মানুষ আমার খাটের নিচে শুয়ে আছে। উৎকট সেই গন্ধটাও ওর শরীর থেকেই আসছে। মানুষটা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? সে কি আমাকে দেখতে পাচ্ছে? এসব প্রশ্ন মাথায় আসার আগেই একটা অবর্ণনীয় আতঙ্কে আমার পুরো শরীর বরফ হয়ে যায়। কয়েক মুহূর্ত আমি অবশ হয়ে শুধু তাকিয়ে থাকি অস্বাভাবিক আকৃতির এই মানুষটার দিকে। কিছুক্ষণ পর হাত পায়ে যখন একটু জোর অনুভব করি, আমি চেষ্টা করি কোনো শব্দ না করে রুম থেকে বেরিয়ে যেতে, কিন্তু তখনও যেন হাত পা কাজ করতে চাইছিল না। আমি টিপে টিপে 1 পা 2 পা করে হেঁটে কোনো রকমে রুম থেকে বেরিয়ে যাই। তারপর আবার ধীর পায়ে হাঁটা শুরু করি আমার বাবা মায়ের রুমের দিকে। বাবা মার রুমের দিকে যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে, প্রতিটা ধাপে আমার মনে হচ্ছিল এই বুঝি খাটের নিচে লুকিয়ে থাকা মানুষটা দৌড়ে বেরিয়ে এসে আমাকে ধরে ফেলবে। শেষমেশ আমি যখন বাবা মার কাছে পৌঁছালাম, আমার পুরো শরীর তখন কাঁপছিল। আমি কোনো রকমে বাবাকে ঘুম থেকে উঠিয়ে ফিসফিস করে বোঝানোর চেষ্টা করলাম পুরো বিষয়টা, কিন্তু আতঙ্কে আমি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিলাম না। আমার অবস্থা দেখে বাবা কিছু একটা আঁচ করতে পারলেন। তখন আর দেরি না করে পাশের আলমারিতে রাখা রিভলভারটা বের করে আমাকে মায়ের কাছে রেখে বাবা সোজা চলে গেলেন আমার রুমে, আর রুম থেকে বেরিয়েই রুমের দরজা বাইরে থেকে চাবি দিয়ে বন্ধ করে দিলেন।
বাবা তৎক্ষণাৎ পুলিশের কাছে টেলিফোন করলে মিনিট বিশেকের মধ্যেই পুলিশ আমাদের বাড়িতে চলে আসে আর আমার খাটের নিচে লুকিয়ে থাকা অপরিচিত মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই খুঁজে পায়। এর কিছুক্ষণ পরেই গ্রেপ্তার করে পুলিশ ওকে থানায় নিয়ে যায়। কিছুদিন পর আমরা জানতে পারি আমাদের বাড়িতে লুকিয়ে থাকা ওই মানুষটার নাম হাসান মিয়া। সিলেটেরই একটা টি স্টেটে ও দিনমজুরের কাজ করত, কিন্তু মাস তিনেক আগে রাতের আধারে ওর স্ত্রী আর 6 মাসের বাচ্চাকে কুপিয়ে হত্যা করার পর ও একেবারে উধাও হয়ে যায়। এই 3 মাস পুলিশ অনেক খুঁজেও ওর কোনো হদিস বের করতে পারে না। পুলিশের থেকে পালিয়ে বাঁচতেই হাসান মিয়া কোনো এক সময় আমাদের বাসায় ঢুকে পড়ে, যা আমরা একদমই টের পাইনি। কিন্তু তখন অন্তত আমরা বুঝতে পারলাম বাড়ির ভেতরের উৎকট গন্ধ আর হঠাৎ হঠাৎ খাবার উধাও হয়ে যাওয়ার আসল কারণ। আমরা এমনটাও শুনতে পাই যে হাসান মিয়া ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত, যে কারণে কোনো কারণ ছাড়াই ও ওর স্ত্রী সন্তানকে এমন নির্মমভাবে খুন করে। যদিও ওই ঘটনার পর আমাদের বাড়ির সিকিউরিটি বাড়ানো হয়, কিন্তু আমার বাবা ওই বাড়িতে থাকতে একদমই রাজি ছিলেন না। তাই 4 মাসের মধ্যেই ট্রান্সফার নিয়ে পুরো পরিবার সহ ঢাকায় চলে আসেন। সিলেটের ওই ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় 20 বছর আগে। এর মধ্যে অনেক সময় পেরিয়ে গেছে, আমিও অনেক বড় হয়েছি। কিন্তু এখনো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি প্রায় খাটের নিচটা একবার দেখে নিই, সেখানে কেউ লুকিয়ে নেই তো।